স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ভোর ৬টায় রাজধানীর ধানমন্ডির স্কয়ার হাসপাতালে মৃত্যু হয় এই সিনিয়র রাজনীতিবিদের। গুরুতর অসুস্থ বোধ করলে ভোরে স্কয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হন আব্দুল্লাহ আল নোমান। ফেসবুক, ইউটিউবে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ভুয়া রিক্রুটিং এজেন্সি সেজে উচ্চ বেতন দেখিয়ে ওই চক্রটি বিদেশে কর্মী পাঠাচ্ছে। দেশ ছাড়ার পর তারা পড়ছেন বিপদে, আর দেশে নিঃস্ব হয়ে পড়ছেন অসংখ্য পরিবার। প্রতিবছর দেশ থেকে বিদেশে শ্রমবাজারে যুক্ত হয় অসংখ্য মানুষ। বিদেশিকে যখন দেখেন প্রত্যাশিত বেতন কিংবা চাকরি নেই, তখন অনেকেরই মাথায় হাত পড়ে। একসময় পাড়া মহল্লায় ঘুরে ঘুরে প্রতারক চক্র গ্রামের সহজ সরল মানুষকে টার্গেট করলেও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রামের সহজ সরল মানুষকে টার্গেট করে একটি প্রতারক চক্র। এসব বিজ্ঞাপন দেখে গ্রামের মানুষজন ফাঁদে পড়ছে প্রতারক চক্রের। ভুয়া রিক্রুটিং এজেন্সির পরিচয় দিয়ে বিদেশে নেওয়ার কথা বলে কর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছে চক্রটি। আপনি কতজন লোক পাঠাচ্ছেন, মানে আপনার লাইসেন্সে ঠিক আছে কিনা, ঠিক আছে বন্ধুক আছে কিনা, সমস্যা আছে কিনা দেখে পরবর্তীতে আপনাকে আবার সামনে জুন মাসে একটা চিঠি দিয়ে দেবো। আপনাকে আমি একটা সুযোগ দেবো, যেহেতু আপনি নতুন সুযোগ দেবো, কেমন? জি স্যার। আপনি সেই সুযোগটা ব্যবহার করবেন, কাউকে কিছু বলা যাবে না। এসব প্রতারকদের কথায় ফাঁদে পড়ে সহায় সম্বল বিক্রি করে নিঃস্ব হচ্ছেন অনেক পরিবার। বিভিন্ন ধরনের এজেন্ট দেখবেন যে আজতা বলতেছে যে এই কাজ কিংবা তোমরা আসো এই কোম্পানি, কিংবা তাদের কোনো কোম্পানি থাকে না, অনেকে টাকা পয়সা দিয়ে নিঃস্ব। তারা বলে যে রেস্টুরেন্টে দিব বা ভালো টাকা চাকরি দিব, কিন্তু ওইখানে নিয়ে কেন আবার অন্য কিছু দেয়, ঠিক আছে? এইভাবে আর প্রতারণা হয় কি? অনলাইনে এসব প্রতারকদের কঠোর শাস্তির আওতায় না আনলে জনশক্তি রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল। চটকদার বা লোভনীয় কোনো যে বিজ্ঞাপন চোখে দেখে, কৌতূহলবশত তারা সেখানে যায় এবং এক ধরনের সেই প্রতারণার জালে জড়িয়ে পড়ে। আর এর মাধ্যমে একদিকে যেমন কর্মীরা যে সর্বশান্ত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, লোকাল পুলিশ স্টেশনে আমরা রিপোর্ট করি। সচেতনতা বাড়ানো গেলে অসাধু চক্রে দৌরাত্ম্য কমে আসবে বলে মনে করছেন এই অভিবাসন বিশেষজ্ঞ। অসাধু প্রক্রিয়ায় যারা বিভিন্ন মাধ্যমে মানুষজনকে প্রলোভিত করে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, প্রতারক চক্রকে চিহ্নিত করা যাচ্ছে, তাদের ব্যাপারে যদি দৃষ্টান্তমূলক শাস্তি আইনের আওতায় আনা যায়, তাহলে যেটা হবে যে অপরাধী চক্র কিছুটা সচেতন হবে। মানব পাচারকারীদের এমন অপতৎপরতা ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রতিনিধি, স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান, সিনিয়র সচিবরা বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করছেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা দেখতে পাচ্ছি বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করছে। ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে নিহতের স্বজন সহ তাদের স্বজনদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করছেন ৩ বাহিনীর প্রধান। তারপর একে একে শ্রদ্ধা নিবেদন করবেন।
এই মুহূর্তে কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার প্রতিনিধি, তারপর স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, সিনিয়র সচিবরা শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন চলছে বনানী কবরস্থানে। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে পিলখানা দরবার হল থেকে বিদ্রোহের শুরু। বিদ্রোহী জওয়ানরা সেদিন 57 সেনা কর্মকর্তা সহ 54 জনকে হত্যা করে। 2 দিন পর গণকবর ও পিলখানার ড্রেনে পাওয়া যায় তাদের মরদেহ। এই ঘটনায় করা আলাদা মামলায় সাজা খাটেন বিডিআর সদস্যরা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বনানী কবরস্থানে নিহতের স্বজনরা শ্রদ্ধা নিবেদন করছেন। গোপালগঞ্জে 3টি সেতুর নির্মাণ শেষ না করেই টাকা তুলে নেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। অথচ সেতুতে উঠতে বাঁশের মই ব্যবহার করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। পঙ্গুত্ব বরণ করছেন কেউ কেউ। ভোগান্তিতে 4টি গ্রামের প্রায় 5,000 পরিবার। এদিকে তদন্তে নেমে দুর্নীতির প্রমাণ পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায় দুদক। গোপালগঞ্জের কাশিয়ানীর ওরাকান্দি ইউনিয়নের মাঝকান্দি খাগড়াবাড়িয়া সড়কের 3টি খালে 2015 সালের শুরুতে 3টি সেতু নির্মাণের উদ্যোগ নেয় গোপালগঞ্জ জেলা পরিষদ। ওই বছরই টেন্ডার প্রক্রিয়া শেষে 90 লাখ টাকার কাজ পায় মেসার্স হাবিব অ্যান্ড কোং। তবে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ওই প্রতিষ্ঠানের লাইসেন্সে কাজটি করেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। 2017 সালে 3টি সেতুর অ্যাপ্রোচ নির্মাণ না করে কাগজে কলমে কাজ শেষ করা হয় প্রকল্পের। লাখ লাখ টাকা বাগিয়ে নেয় তদারকি প্রকৌশলীরা। দুর্ভোগ কমাতে সেতুতে উঠতে বাঁশের মইয়ের ব্যবস্থা করেন স্থানীয়রা। এতে ঘটছে দুর্ঘটনা। আমার তো পাওয়ার আছে, এর আগে পরে অনেক লোকজন কাজ করতে পড়ে তাকে মাজা পিটো ভাঙছে। ব্রিজটা যদি আজকে ভালো থাকতো তো তোমার আব্বার পাওয়া হারান লাগতো না। এই ব্রিজ গুড়ায় মাটি নাই, মাটি দেওয়ার কন্ট্রাক্ট আছে না, পাস ছিল না, সেই সাইফুল কালাম শেষ দিয়ে যায়নি। কোনো কিছু নিয়ে আমরা উঠতে পারি না। সে জায়গা যদি একটা বুড়ো মানুষ আটতে যায় তাই আত্মা ভাঙে উঠতে যাইয়া। সেতু 3টি ব্যবহারের উপযোগী করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে তাকিয়ে এই জনপ্রতিনিধি। আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তার যদি এটা নজরে পড়ে এবং তারা যদি পুনর্নির্মাণ করে দেয় তাহলে তো আমাদের এই দুর্ভোগটা লাঘব হবে। জেলা পরিষদে অভিযান চালিয়ে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। উক্ত ব্রিজের নির্মাণ কাজ বাবদ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাবিব অ্যান্ড কোংকে সমুদায় বিল পরিশোধ করা হলেও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়নি। সেতুগুলোর কাজ শেষ না করার জন্য দায়ী আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, এমন অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তার। কন্ট্রাক্টরের নাম ছিল শেখ হাবিবুর রহমান, কিন্তু সাইফুল ইসলাম এই কাজটি করছে, এমনকি অস্ত্রের মুখেও হুমকি দেয়। যেহেতু আওয়ামী লীগের আমল, আমাদের বাঁচার স্বার্থে পরে স্যাররা বলে যে বিল দিয়ে দাও ও অ্যাপ্রোচ পরে করে দেবে। 5ই আগস্টের পর সাইফুল ইসলাম আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক। এই মুহূর্তে বনানী কবরস্থানে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর আপনারা জানেন শহীদের পরিবারও এখানে আসছে, তারও তাদের আত্মার মাগফিরাত শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে এবং আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতেছে। দাবি যে দ্রুত যারা এর সাথে সংগঠিত রয়েছে, জড়িত রয়েছে, তাদের বিচারের দাবি তারা জানিয়েছে দীর্ঘ সময় ধরে। আরেকটা আমি বলি, তাদের 2টা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে হত্যা মামলার কার্যক্রম অনেকটাই রায় হয়ে গেছে, হাইকোর্টে আছে, কিন্তু বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণটা দীর্ঘদিন স্থগিত ছিল। হত্যা মামলায় যারা খালাস পেয়েছিল বা যাদের সাজাভোগ শেষ হয়েছে তারা বিস্ফোরক মামলার জন্য বিডিআর জঞ্জালত এখনো জেলে আছে। সেই ক্ষেত্রে আপনারা আসলে সাক্ষ্য গ্রহণটা নিয়মিত কিভাবে করেন? বিস্ফোরক মামলায় মানে
হত্যা মামলা যাদের সাজা হয়েছিল, তারপরে বিস্ফোরক মামলার জন্য কিন্তু অনেক দিন তাদের সাজা ভোগ হওয়ার পরও কিন্তু জেলে ছিল, কিন্তু তাদের কিন্তু অনেকেরই জামিন হয়ে গিয়েছে। এখন আরও যদি এরকম থাকে, কোর্ট বসলে, এটা যেহেতু আমাদের হাতে না, এরা সম্মানীয় কোর্ট যদি তাদের জামিন দিয়ে দেয়, জামিন দিয়ে দিবে তাদের। স্যার, গত 15 বছরে আওয়ামী লীগ কেন এই দিবসটিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করতে পারেনি? আপনি কি মনে করছেন? বিচারিক প্রক্রিয়া চলেছে, কিন্তু সঠিক বিচারের যে প্রশ্নটা এখন উঠছে, সেটিকে আসলে আপনি কিভাবে দেখেন? এখন আমি এরা গত 15 বছর কেন এটা ডিক্লেয়ার করে নাই, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। আর 2 নাম্বার, যে সঠিক বিচার যেন হয়, এই জন্যই কিন্তু একটা তদন্ত কমিশন গঠন করে। এটা কিন্তু কমিশন মানে না, ইনকোয়ারি কমিটি না, তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে, যে সেরে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান, আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে এগুলি করার জন্য। এই জন্য একটা যেন সঠিক হয়, এটা কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে করতে পারে, এই জন্য কিন্তু এটা করা হয়েছে। এবং তারা তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী অ্যাকশনটা নিব। সেনাবাহিনীকে বলা হয় আমাদের দেশপ্রেমের প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এইরকম একটা বাহিনীর একবারে ডেকোরেটেড 57 জন কর্মকর্তাকে যখন হত্যা করা হয়, এবং কোন সরকার যদি সেটাকে নিয়ে আসলে যে এখন যে প্রশ্নটা উঠছে সঠিক বিচার এবং বিচার, এই বিচারের নামে যদি হচ্ছে যে টালবাহানা করে এবং সেখানে যদি নানান ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, তাহলে আসলে এখানে তো আপনি তো এখানে তাল বাহানা কোথায় দেখলেন? এখন তো আমরা এই গত 15 বছরের প্রশ্নগুলি তো আপনারা ওই গত 15 বছর করতে পারতেন, বাট গত 15 বছরের উত্তর তো আমি দিতে পারবো না। এই যে আমাকে এখন যে হারে প্রশ্ন করতে পারতেছেন, এই প্রশ্ন কি আপনারা গত 15 বছর করতে পারছেন? এই ধরনের প্রশ্ন তো আপনি করতে পারেননি। আপনারা শোনেন, আমি বলি, আপনারা তখন স্বাধীনভাবে আমাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। আগে যে কত ঘটনা ঘটছে গত 15 বছর, আপনারা অনেক সময় মিডিয়া দিতেও পারেন নাই। আপনার ইচ্ছা ছিল, আপনার বুক ফেটে গেছে, কিন্তু প্রকাশ করতে পারেন নাই। বাট এখন তো আপনারা এটা প্রকাশ করতে পারেন। স্যার, একটু জানার, সেটা হচ্ছে কালকে থেকে আপনারা বলেছেন, কালকে রাত থেকে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে নিহতদের শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা এতক্ষণ ছিলাম সরাসরি। কথা বলার সময় এক সহকর্মীর বাহুতে হাত রেখেছিলেন নিউজিল্যান্ডের বাণিজ্য মন্ত্রী অ্যান্ড্রু বেলি। তাতেই সমালোচনার ঝড়। সেই ঝড়ে পদত্যাগ করতে হলো তাকে। ঘটনাকে বললেন অবাধ্য আচরণ। স্থানীয় সময় সোমবার পদত্যাগের ঘোষণা দেন বেলি। তবে এমপি হিসেবে এখনও পার্লামেন্টে থাকছেন বলে জানিয়েছে বিবিসি। গেল সপ্তাহে নিজ মন্ত্রণালয়ের এক স্টাফের সঙ্গে কথা বলার সময় তার বাহুতে হাত রাখেন অ্যান্ড্রু বেলি। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে সোমবার তিনি বলেন, এটি তর্কের কোনো বিষয় নয়। এর আগে গেল বছরের অক্টোবরেও সমালোচনার মুখে পড়েছিলেন বেলি। ওই সময় এক কর্মীকে তিনি লুজার বলে অভিহিত করেছিলেন। পরে এ নিয়ে ক্ষমাও চান। এবার দেখে নিব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম করেছে, তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে 28শে ফেব্রুয়ারি। সেদিন বেলা 3টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নতুন দলের আত্মপ্রকাশ হবে। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তারপর আমার হাতে আছে দৈনিক সমকাল। সমকালের প্রধান শিরোনাম করেছে, ছিনতাই, খুন, লুটে ভয়ার্ত মানুষ। হত্যা, ধর্ষণ, যৌন নিপীড়ন, ছিনতাই, ডাকাতি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গতকাল সোমবার দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। তারপর যেতে চাই দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রধান শিরোনাম করেছে, সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতেই ষড়যন্ত্র। হাসিনার ক্ষমতার লোভকে কাজে লাগিয়েছে বিদেশি চক্র। তারপর যেতে চাই কালবেলা। কালবেলার প্রধান শিরোনাম করেছে, অপরাধের হটস্পট ঘিরে ব্যবস্থা নেয়নি সরকার। সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ছিনতাই, ডাকাতি, অতর্কিত হামলা কিংবা গুলিতে আহত হওয়ার খবর মিলছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ ভয় ও আতঙ্ক নিয়েই দিন যাপন করছে।
তারপর বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার, সংবাদ সম্মেলনে ঘোষণা, একই শিরোনাম। তারপর দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে রাজধানী সহ বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর টহল শুরু, শুধু পদত্যাগ, আমার জানাজা দাফনও হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য এটি। তারপর কালের কণ্ঠের প্রধান শিরোনাম কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত 1, আহত 10। কক্সবাজারের বিমানবন্দর সংলগ্ন সাগর পাড়ের বাংলাদেশি বিমান বাহিনীর ঘাঁটিতে গতকাল সোমবার দুপুরে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় এক যুবক নিহত ও আহত হন কমপক্ষে 10 জন। তারপর আমার হাতে আছে বণিক বার্তার প্রধান শিরোনাম করেছে জানুয়ারিতে ভারত থেকে বাংলাদেশের আমদানি বেড়েছে 17%, নির্ভরতা কমানোর রণে ভারতেরই আধিপত্য। তারপর ডেইলি স্টার আছে আমার হাতে, ডেইলি স্টার প্রধান শিরোনাম করেছে দিল্লি নিডস টু ডিসাইড দ্য টাইজ ইট ওয়ান্টস উইথ ঢাকা, বলেছেন ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন। তারপর যেতে চাই বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান শিরোনাম করেছে রোহিঙ্গা সাপোর্ট ইন জোপার্ডি অ্যামিড ইউএস এইড ফ্রিজ, বাংলাদেশের ফিসকাল স্ট্রেন। তারপর যেতে চাই দ্য ডেইলি স্টার, বিডি এক্সিট ডেইলি অবজারভার প্রধান শিরোনাম করেছে বিডি এক্সিট চ্যাম্পিয়ন্স ট্রফি লুজিং টু নিউজিল্যান্ড। তারপর সবশেষ আমার হাতে আছে নিউজের প্রধান শিরোনাম করেছে ভয়েস ফর জাস্টিস গেট লাউডার আফটার হাসিনা ফল, 16 ইয়ার্স অফ বিডিআর কার্নেজ। এই ছিল আমার হাতে আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।